নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, লেবাননে ইসরায়েলি অভিযান, যৌথ বাহিনীর নতুন টার্গেট হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। স্বাধীন দেশে হামলা করে হত্যার ঘটনা ভয়াবহ বলছে বিএনপি। মধ্যপ্রাচ্যে আগ্রাসনে জ্বালানি সংকটের আশঙ্কা, বাণিজ্য সম্প্রসারণে কাজ করতে চায় ভারত। ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আশ্বাস। এবং ঢাকার গণপরিবহন বিকেন্দ্রীকরণ করার পরামর্শ প্রধানমন্ত্রীর। সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার পরিষদ গঠন সম্ভব বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে সোমবার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তবে এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল সরকার। এদিকে হিজবুল্লাহর হামলার পরপরই লেবানন জুড়ে আক্রমণাত্মক অভিযান শুরু করে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার পর তাদের নতুন টার্গেট এখন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তাদের ১০ম দফার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় সরাসরি আঘাত করেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় খাইবার নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনীর কমান্ডারের বাসভবন। হামলার পর থেকে নেতানিয়াহুর অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়ায় পরিস্থিতি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের জবাবে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। সোমবার পর্যন্ত ১০ দফা হামলায় ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সমর্থনে ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা চালায়। হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে এই প্রিসিশন মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। হিজবুল্লাহর হামলার পরপরই লেবানন জুড়ে আক্রমণাত্মক অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননে ইসরায়েলি যুদ্ধবিমানের বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর নতুন টার্গেট সেট করেছে ইসরায়েল। তারা এখন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাশেমকে নির্মূল করতে চায়। অন্যদিকে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সংঘাতের তৃতীয় দিনে এসে নিহতের সংখ্যা প্রায় ৬০০, যার মধ্যে বেশি সংখ্যকই ইরানের নাগরিক। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে পূর্ণ মাত্রার যুদ্ধের আশঙ্কা বাড়ছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর প্রভাব সরাসরি এসে পড়েছে বাংলাদেশে। গেল ৩ দিনে ১০২টি ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যদিও গত ২৮ ফেব্রুয়ারি বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা সোমবার স্বল্প সংখ্যক যেতে পেরেছেন। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। গোপালগঞ্জ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এই ব্যক্তির নাম মুরসালিন শেখ। উদ্দেশ্য, কর্মের সন্ধানে পাড়ি জমাবেন সৌদি আরবে। কিন্তু বিমানবন্দরে এসেই মন ভেঙে গেছে তার, কারণ জীবনের প্রথম যাত্রাতেই ফ্লাইট বাতিল হয়ে গেছে। আমি সৌদি আরব যাচ্ছি, এবার এই প্রথম আইসে দিয়ে আপনার ফ্লাইট ক্যান্সেল। এখন মনে করেন যে আপনার আসছে অনেক দূরেতে, গোপালগঞ্জ যেতে আসছি, এখন আবার বাসায় চলে যাওয়া লাগবে। প্রথম যাত্রাটাই হয়রানির ভিতর দিয়ে গেল। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িক বন্ধ থাকায় প্রভাব এসে পড়েছে দেশের বিমানবন্দরে। নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে একের পর এক ফ্লাইট বাতিল করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ কারণে মুরসালিনের মতো অনেকেই পড়েছেন ভোগান্তিতে। যুদ্ধের কারণে হয়তো বন্ধ হয়ে গেছে, তো এজেন্সির কাছে ফোন দিছি, বললো যে অপেক্ষা করেন, আজকে দেখেন কি অবস্থা হয়, কবে ডেট দেয়। এবার আজকেও অপেক্ষায় আছি। এখন শিওর এটা আমরা জানি না যে কবে যাব।
এটার কোনো ইয়া নাই। আর এদিকে আমার ছুটির ডেট আছে 2 দিন। তো এখন যদি এই 2 দিনের মধ্যে ডেট না পড়ে আমার টিকিট ডেটটা নেক্সট, তো আর একটা সমস্যা তো হবে। আমার দেখা যাচ্ছে নেক্সট না যাইতেও পারি আমি। আজকে 2 তারিখ, আজকে যদি না যাওয়া হয় তাহলে তো মনে করেন আমার যাওয়া হবে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সূত্র মতে গত 3 দিনে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সর্বমোট 102টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে গত 28 ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি এবং 2 মার্চ ফ্লাইট বাতিল হয়েছে 39টি। ছুটি তো শেষই, ভিসার মেয়াদও নেই, রিটার্ন টিকিট করা এখন করণীয়। তারা আমাকে বললো যে আপনার টিকিট নিয়ে সমস্যা না, যেহেতু টিকিট আমরা করছি, আমরা এই টিকিটে আপনাকে পরবর্তী নির্দেশনা উঠে গেলে আবার পাঠাইতে পারবো। ইউএস বাংলা টিকিট নিয়েছি আমরা, আজকে ফ্লাইট আছে, আজকে আবার আমরা এই রোজা থেকে কষ্ট করে আসতেছি। কালকে রাতে টিকিট দিয়েছে আমাদেরকে অফিস থেকে, এখন দেখা যাক, ভেতরে এখনো যায় নাই, ঢুকলে বোঝা যাবে পরিস্থিতি কীরকম। সোমবার বাতিল হয় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, শারজাগামী ফ্লাইট। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হত্যা করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতাকে হামলা চালিয়ে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় গভীর সমবেদনাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে হামলাকারী হিসেবে কোনো দেশের নাম উল্লেখ না করে বলা হয়, কোনো সংকটের সমাধান সংঘাতে আসবে বলে বাংলাদেশ মনে করে না, বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সমুন্নত রেখে আলোচনাই সমাধানের একমাত্র পথ। বিনা কারণে স্বাধীন দেশে হামলা করে রাষ্ট্রপ্রধানকে হত্যার ঘটনা বিশ্ব রাজনীতিতে ভয়াবহ বার্তা দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর ধানমন্ডিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিনীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার গেল 17 বছরে দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিনা কারণেই একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, বিনা কারণেই দেশের প্রধানকে, রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা, একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া, এক ভয়াবহ বিষয়। আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা বিগত 17-18 বছরে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিস্ট শক্তি ধ্বংস করে দিয়ে গেছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে। ইরানে মার্কিন আগ্রাসনে জ্বালানি সহ দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি খাত আটকে আছে চক্রাকার বৃত্তে। বিশ্ববাজারে অস্থিতিশীলতা তৈরি হলে দেশে গ্যাস সংকট, বিদ্যুৎ ঘাটতি, লোডশেডিং, শিল্প উৎপাদন ও সরবরাহ ব্যাঘাত ঘটবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তাই শঙ্কা জাগিয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে নতুন করে মূল্যস্ফীতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আর দেশের মানুষের জীবনমান স্বাভাবিক রাখতে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বহুমুখী চাপে রয়েছে দেশের অর্থনীতি, বিশেষ করে বৈদেশিক ঋণ পরিশোধ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এরই মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান সংকট আবারও উদ্বেগ বাড়াচ্ছে। এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সরবরাহ ও রেমিটেন্স প্রবাহ ঝুঁকিতে পড়তে পারে। রেমিটেন্স কমে গেলে বৈদেশিক মুদ্রা রিজার্ভে চাপ পড়বে, আর সেই চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে জ্বালানি আমদানির ওপর। তেলের দাম বাড়বে, আপনার গাড়ি ভাড়া বাড়বে, আপনার পরিবহন খরচ বাড়বে, সব কিছুই বাড়বে। শুধু যে তেলের দাম বাড়বে এটা তো না, এটার রাজনৈতিক একটা প্রভাব আছে। আমরা যেটা খাবো, আমাদের ডেইলি নেসেসিটি যেগুলো, এগুলোর দাম যদি বেড়ে যায় তাহলে আমরা কোথায় যাব? মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের বাজারেও জ্বালানির দাম নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। তেলটা তো বাংলাদেশে অ্যাভেলেবেল আসতে পারবে না,
এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গেলে তো অবশ্যই তেলের দাম বেড়ে যাওয়ার সম্ভব আছে। যে কোনো মুহূর্তে আমাদের দেশেরও জ্বালানি তেলের দাম যে কোনো মুহূর্তে বেড়ে যেতে পারে। জ্বালানি খাতে পড়লে এর প্রভাব পড়লে পরে এর প্রভাব সমস্ত বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সবকিছুর উপরে এর প্রভাব পড়বে। জ্বালানির সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য, উপসাগরীয় দেশ কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান থেকে। ফলে ভূ রাজনৈতিক উত্তেজনার মতো বিষয়গুলো সরাসরি দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে প্রভাবিত করে। আরএমজি থেকে শুরু করে অন্যান্য রপ্তানি পণ্য, সেটাই কিন্তু আপনার বাজার একটা আশঙ্কার মধ্যে পড়বে, একটা সংকটের মধ্যে পড়তে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার দেশের বাজারে যদি জ্বালানি তেলের দাম বাড়ে, এর কারণে কিন্তু আপনার বিদ্যুতের দামও তাইলে বাড়াতে হবে, এবং অন্যান্য যে আপনার সেবা আছে, সরকারি যে সেবা, সেগুলোও কিন্তু তখন দাম বেড়ে যাবে। যুদ্ধাবস্থা কয়েক সপ্তাহ অব্যাহত থাকলে দেশের সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলেই আশঙ্কা করছেন তিনি। শিল্প, অন্যান্য ব্যবসা বাণিজ্য সব জায়গায় কিন্তু যেহেতু জ্বালানি তেল ব্যবহার করা হয়, সব জায়গায় আপনার ব্যবসার খরচ বেড়ে যাবে এবং পণ্য এবং সেবার দাম বেড়ে যাবে। তো এটা কিন্তু সামগ্রিক যে সামষ্টিক অর্থনীতি, এটাকে অস্থিতিশীল করে তুলতে পারে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে বলে জানান ভারতীয় হাই কমিশনার। Specific discussion, but of course all these are part of our business and economic discussion. The land port to expand our businesses is important. Also moving forward, how we take our economic relations in the new context. ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলাপ আলোচনা করেছি ভারত বাংলাদেশ বাণিজ্যের বিভিন্ন দিক, আগামী দিনে যেসব বিষয়ে বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এই সমস্ত বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার আগে সংবিধানে নাই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। সোমবার অন্য এক বৈঠকে রাজধানীর ঢাকার গণপরিবহন কিভাবে আরও বিকেন্দ্রীকরণ ও জনবান্ধব করা যায় সে বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। মফিউর রহমানের রিপোর্ট। সকালে সচিবালয় নিজ দপ্তরে বিভিন্ন মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে রাষ্ট্রীয় নানা বিষয় নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অংশ নেয় স্বরাষ্ট্র, অর্থ, শিক্ষা, গণপূর্ত এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসাংবিধানিক কিছু সংসদে উত্থাপন করা হবে না। সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারে না। বিরোধী দলকে মৌখিকভাবে ডেপুটি স্পিকার নেয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা রাজি হলে প্রথম অধিবেশনেই শপথ হবে। না, আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থানে আহত, নিহত ও তাদের পরিবারকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, আর যারা জীবিত আছে তাদের মধ্যে ক, খ, গ 3টা শ্রেণীতে মাসিক ভাতা দেওয়া হচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা দেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত, এই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করছে
ইতিমধ্যে 300 ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা বাদ দিয়েছে এবং এটা কনস্ট্যান্ট প্রসেস রয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ যেন সবার কাছে গ্রহণযোগ্য ও মানসম্মত হয় তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। অফিস হ্যান্ডওভার করা হবে টেম্পোরারিলি নেক্সট ইন পজিশনে যিনি আছেন, এবং তারপর আমরা পার্মানেন্ট আবার নেক্সট ভিসি আমরা সঠিক যে পদ্ধতিগুলো একদম সঠিক পদ্ধতি সেই পদ্ধতিগুলোর মাধ্যমেই আমরা এগিয়ে যাব। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে জানতে চেয়েছেন বেস্ট প্রসিডিওর্স কি, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি। এদিকে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বুয়েটের অধ্যাপক পরিবহন বিশেষজ্ঞ শামসুল হকের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। আমাদের কনসালটেশনের বেসিসে আগে যেটা পরে ডক্টর শামসুল হক সাংবাদিকদের বলেন, রাজধানী ঢাকার গণপরিবহন কিভাবে আরো বিকেন্দ্রীকরণ ও জনবান্ধব করা যায় সে বিষয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন সরকার প্রধান। এর মধ্যে থাকবে মনোরেল, আধুনিক বাস ও মহিলাদের জন্য আলাদা বাস সার্ভিস। গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কিনা, যেটা উনি অলরেডি বলেছেন মনোরেল যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। এছাড়া প্রধানমন্ত্রী দ্রুতগতি ট্রেন চালুর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বলেও জানান এই পরিবহন বিশেষজ্ঞ। গুরুত্বপূর্ণ গণপরিবহন সম্পর্কিত মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকার গঠনের 14 দিনের মধ্যেই, সেটি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর কৃষক কার্ডের জন্য পাইলট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিকেলে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করা হবে বলে জানান। ইমাম মুয়াজ্জিমদেরকে ডাটাবেজের আওতায় আনা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড আমরা সেটার কাজ শুরু করেছি। শুরুতে 2,500 টাকার মতো দিয়ে শুরু করব, এরপর এটা ধীরে ধীরে বাড়বে। আমরা অতি দ্রুত পাইলট প্রজেক্টের মাধ্যমে কৃষক কার্ড, স্মার্ট কৃষক কার্ডগুলি আমরা বন্টন করতে শুরু করব। আমরা কৃষি ঋণ মওকুফ করেছি। 10,000 টাকার কৃষি ঋণ গ্রহীতা সুদে মূল্যে সব মওকুফ হয়ে যাবে। দেশের সমস্ত ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম সাহেবদেরকে আমরা ডাটাবেজের অধীনে আনবো। 24-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। একই ট্রাইব্যুনালে জেআইসি সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করা হয়। বৃহস্পতিবার হবে পরবর্তী সাক্ষ্য গ্রহণ। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই-আগস্টে লক্ষ্মীপুরে মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারির জামিন নামঞ্জুর হয়। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের আদেশ আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশের জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আইনজীবী শিশির মনির। আজ ঢাকার বায়ুমান অত্যন্ত অস্বাস্থ্যকর। সোমবার সকাল 10টার দিকে বায়ুদূষণে রাজধানীর অবস্থান ছিল 5মে। বিশেষজ্ঞরা বলেন, প্রতিবেশী দেশ থেকে আসা দূষণের কারণে বছরের এই সময়ে বাংলাদেশে দূষণ বেশি থাকে। হেমন্ত থেকে বর্ষার আগ পর্যন্ত 50%ই থাকে ট্রান্সবাউন্ডারি বায়ুদূষণ। এতে প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে সংকট কাটাতে আন্তর্দেশীয় চুক্তি বাস্তবায়নের তাগিদ দেন বিশেষজ্ঞরা। মফিউর রহমানের রিপোর্ট। বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণাবায়ুর প্রভাবে বর্ষার সময় দেশে প্রচুর বৃষ্টিপাত হয়, আর দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের কাছাকাছি কোনো দেশ না থাকায় আন্তর্দেশীয় বায়ুদূষণ তুলনামূলক কম থাকে। অপরদিকে বর্ষাকাল শেষে শুরু হয় উত্তরের বাতাস। তখনই আসে দীর্ঘ বৃষ্টিহীন সময়। অনেকটাই বেড়ে যায় বায়ুদূষণের মাত্রাও। আভ্যন্তরীণ উৎসের পাশাপাশি আশপাশের দেশ যেমন চীন, নেপাল, ভারত থেকে বাতাস প্রবাহিত হয় দেশের উপর দিয়ে। এই বাতাসে প্রচুর পরিমাণে ভেসে আসে সেই সকল দেশের দূষণ, যা দেশীয় দূষণের সাথে মিশে বায়ুর মান আরও খারাপ হয়ে যাচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। আমাদের প্রতিবেশী দেশ ভারত, অল্প দূরত্বে আছে আমাদের নেপাল, তারপরে হচ্ছে চায়না। এই সকল দেশে যখন পলিউশন হয় অতিমাত্রায়, সেটা কিন্তু সেই দেশে বসে থাকে না, সেটা বাতাসের সার্কুলেশনের মাধ্যমে, স্রোতের মাধ্যমে, প্রবাহের মাধ্যমে
সেটা বাংলাদেশে আসতে পারে, এটাই স্বাভাবিক। সেন্ট লুইস ইউনিভার্সিটি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির যৌথ একটা কাজ করছে এবং আমাদের এখানকার মেজারমেন্টের উপর ভিত্তি করে আমরা ওই গবেষণাটা পাবলিশ করছি। এখানে আমরা কোয়ান্টিটেটিভলি দেখাইতে সমর্থন হয়েছি যে 40 মাইক্রোগ্রাম পার মিটার কিউব দূষণ হলো 80 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, অলমোস্ট 50% পলিউশন হলো আমাদের ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশন থেকে আসে। এই পরিস্থিতিকে পরিবেশ সহ মানুষের জন্য ব্যাপক ক্ষতির কারণ বলে জানান তারা। আমরা ট্রান্সবাউন্ডারি এয়ার পলিউশনগুলো ডেফিনেটলি এটা ক্ষতি করে। এটা হলো খুবই ফাইন পার্টিকেলস এবং ছোট পার্টিকেলস দেখে এটা অনেক দূর ট্রাভেল করতে পারে, অনেক লম্বা সময় বাতাসে ভেসে থাকতে পারে এবং ফাইন পার্টিকেলসটাই আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। প্রথম রিসিভার যারা, একদিকে মানুষ, প্রাণী এবং গাছপালা। গাছপালার উপর আপনি যদি ধরেন পার্টিকুলেট ম্যাটার জমে যায়, উদ্ভিদের যে ফটোসিনথেটিক প্রক্রিয়া যার মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে খাদ্য তৈরি করে অক্সিজেন দিয়ে দেয়, সেই প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। বাতাস আটকে রাখার কোনো উপায় নেই, তবে দূষণ রোধ করা সম্ভব জানিয়ে পরিবেশবিদরা বলেন, বাংলাদেশের সাথে যে সকল দেশের চুক্তি আছে সেটা বাস্তবায়ন করলে এই দূষণ কমে আসবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। পঞ্চম দিন পেরোলেও এখনও জমে ওঠেনি অমর একুশে বইমেলা। রমজান মাসে মেলা হওয়ায় পাঠক সমাগম কম বলে জানান প্রকাশকরা। এর ফলে লোকসানের আশঙ্কা করছেন তারা। সীমিত দর্শনার্থী মেলায় আসলেও বইয়ের ক্রেতা কম বলে জানিয়েছেন স্টল সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। রাজনৈতিক সংকট ও জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে পিছানো হয় অমর একুশে বইমেলা। পঞ্চম দিনে গড়ালেও এখনো জমে ওঠেনি বেচাকেনা। স্টলগুলোর সামনে নেই চিরচেনা কোলাহল ও বই হাতে দীর্ঘ লাইন। অল্প সংখ্যক দর্শনার্থী মেলায় এলেও বইয়ের ক্রেতা কম। বই হাতরে ছবি তুলে উধাও অনেকে। এমন পরিস্থিতিতে নিশ্চিত লোকসানের আশঙ্কা করছেন প্রকাশকরা। তবে এইভাবেই যদি চলতে থাকে তা আমার মনে হয় যে আমরা একদমই আমাদের প্রত্যাশা পূরণ করতে তো পারবোই না, বরং তার চেয়ে অনেক নিচেই থাকবে আর কি। ছবি তুলতেই বইমেলায় বেশিরভাগ আসে, আর যারা পাঠক তারা নর্মালি এসে বই দেখে বই নিয়ে চলে যায়। মেলা তো দুর্দুল্যমান অবস্থায় ছিল, মেলা হবে কি হবে না, তারপরেও যে বইমেলা শুরু হয়েছে সেটা একটা ভালো দিক। এর মধ্যেও প্রাণের টানে নতুন বইয়ের ঘ্রাণ নিতে অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে, কিনছেন পছন্দের বই। তো একটা কেবল বড় ছেলের জন্য কিনেছি, এখন আরো 3-4টা কিনবো। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে যখন বইমেলাটা হয় সবাই আনন্দ উপভোগ করেই এই জ্ঞানের জন্য সবাই বইমেলায় চলে আসে। এখানে আমি কমিক বই কিনছি, তারপর আরো রান্নাবান্নার এসব বই কিনছি, আরও অনেক কিছু কিনেছি, ইত্যাদি ইত্যাদি। ভালো পরিবেশটা ভালোই লাগছে, তবে এখনো পুরোপুরি মেলাটা আসলে এরকমভাবে জমে ওঠেনি। মনে হয় রোজার কারণে এটা একটু সমস্যা হচ্ছে। এদিকে আঁকিয়েরা বসে অলস সময় পার করছেন। প্রতি বছর ছবি আঁকার ব্যস্ততা থাকলেও এবার দৃশ্যপট উল্টো। গত বছরের তুলনায় এবছর তেমন একটা ভালো না, মানুষেরা আসা যাওয়া একটু কম। রোজার মাস তো, রোজার মাসের জন্য হয়তো বসতেও চাচ্ছে না। অবস্থা খুবই খারাপ, ভালো না। তবে অগ্নিঝরা মার্চে বইমেলা জমে উঠবে বলে প্রত্যাশা জানান লেখক পাঠক। ফেব্রুয়ারি যদি ভাষার মাস হয় তাহলে অগ্নিঝরা মার্চ, এই মার্চেই বাঙালি জাতীয়তাবাদের চরম উৎকর্ষতা সাধিত হয়েছিল। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে তুরাগ থানার রানাভোলা এলাকায় হাজী চান মিয়া ব্যাপারীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তারেক রহমান যে নির্বাচন আগে যে ওয়াদা দিয়েছিল, গরিব মানুষের কি করব, স্কুল কলেজের জন্য কি করব, দেশের মানুষের রাস্তাঘাটের জন্য কি করবে, এরকম অনেক ওয়াদা দিয়েছিল। এই ওয়াদাগুলো যেন উনি পালন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আগামীতে ওনার সকল ওয়াদা পূর্ণ হবে। আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে 1000 কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী 180 দিনের মধ্যে এ কাজের অগ্রগতি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রী বলেন, প্রভাবশালী মহল বিভিন্ন সময় খাল দখল করে সেখানে মার্কেট বা বাড়িঘর নির্মাণ করেছে। জনস্বার্থে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বৃহৎ আকারে বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন। খালের দুই পাশে অনেকগুলা ইন্ডাস্ট্রি আছে এবং সাধারণ মানুষের বাড়িঘর আছে, সবকিছু মিলে যেন এখানে পানির প্রবাহ ঠিক থাকে, এই জন্য সাধারণ মানুষ আমরা যেন উপকার পাই, উপকারের ভোগী হই, সুবিধাটা পাই, সেই জন্য পুনঃখননের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, খনন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। কম খরচে বেশি লাভবান হওয়ায় বরই চাষের দিকে ঝুঁকছে সিরাজগঞ্জের কৃষকরা। এবছর জেলায় ভারত সুন্দরী, বল সুন্দরী ও বাউকুল জাতের বরই আবাদ করা হচ্ছে। কৃষকরা বলছেন, ধান সহ অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় তারা বরই চাষ করছে। আর কৃষি বিভাগ বলছে, বরই চাষে কৃষকদের নানা পরামর্শ দেয়ায় দিন দিন আবাদ বৃদ্ধি পাচ্ছে। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের কানগাতি এলাকায় বরই চাষে ঝুঁকছেন কৃষকরা। জেলার বিভিন্ন বাগানে চাষ হচ্ছে আপেল কুল, ভারত সুন্দরী ও বল সুন্দরী সহ বিভিন্ন জাতের কুল। গাছে ফল ধরায় পুরো জমি এখন লাল সবুজের সমারোহে পরিণত হয়েছে। বাজারে দাম ভালো থাকায় মৌসুমের শুরু থেকেই লাভের মুখ দেখতে শুরু করেছেন কৃষকরা। 1 বিঘা জমিতে 10 থেকে 12,000 টাকা খরচ হলেও 50 থেকে 60,000 টাকা লাভ হয়। গাছের নিয়মিত পরিচর্যা থেকে বরই তোলা পর্যন্ত কাজ করে রোজগারের স্থায়ী উৎস হয়ে উঠেছে অনেকের। এখন বর্তমান ভারত সুন্দরীটার একটু চাহিদা বেশি, বাজার মূল্য বেশি পাওয়া যায়, এইটার উপরে মানে বেশি চাষ করার জন্য আবার আগ্রহ হচ্ছে, এটাই বেশি চাষ করছি। ভিটামিনের চাহিদা পূরণের জন্য আমি ফল চাষ শুরু করি। ফল চাষ করার প্রেক্ষিতে আমি অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভবান হয়। এনে বড়র বাগান আছে, আমাদের গ্রামে বড়র বাগান আছে, অনেক বড়ই তুলি, 1-150 টাকা দেয়, ওই দিয়ে খাওয়া পড়া চলে। বরই চাষীদের প্রশিক্ষণ এবং নিয়মিত মাঠ পরিদর্শন করে ফলন বৃদ্ধি ও রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয় বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা মাঠ পর্যায়ে উপসার কৃষি অফিসারগণ এই ফল বাগানীদের ফল বাগানের আন্তঃপরিচর্যা, রোগবালাই দমন এবং আধুনিক প্রযুক্তি সমর্থন করে থাকি। অল্প পরিশ্রম ও কম খরচে বেশি লাভবান হওয়ায় দিন দিন বরই চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বল সুন্দরী, ভারত সুন্দরী এবং বাউকুল এইগুলোই বর্তমানে কৃষক আবাদ করছেন এবং লাভবান হচ্ছেন, এবং বর্তমানে বাজার মূল্য বেশি হয় কৃষকের মাঝে আসলে কুল আবাদের যে আগ্রহ সেটি বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি, বিশেষ করে রোগ এবং পোকামাকড় দমনে। চলতি বছর সদর উপজেলায় 77 হেক্টর জমিতে 616 হেক্টর মেট্রিক টন বরই উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে সোমবার ইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে বিও এর সভাপতি ও সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় আগামী জাতীয় বাজেটের পর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। 7টি স্পোর্টসের পাশাপাশি বাকি খেলাও অন্তর্ভুক্ত করতে চান নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচিতে। সাবেক ক্রীড়াবিদদের অগ্রাধিকার দিয়ে খুব দ্রুত প্রাথমিক শিক্ষাক্রমে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে বলে আশ্বস্ত করেন আমিনুল হক। যে সমস্ত খেলাগুলোর কোনো অফিস নাই, তাদের ফ্যাসিলিটি নাই, সে ফ্যাসিলিটিগুলো আপনি যদি দয়া করে আমার ব্যবস্থা করে দেন, অবশ্যই ক্রীড়াঙ্গন অত্যন্ত উপকৃত হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশে একটি ক্রীড়াবান্ধব পরিবেশ, একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, লেবাননে ইসরায়েলি অভিযান, যৌথ বাহিনীর নতুন টার্গেট হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। স্বাধীন দেশে হামলা করে হত্যার ঘটনা ভয়াবহ বলছে বিএনপি। মধ্যপ্রাচ্যে আগ্রাসনে জ্বালানি সংকটের আশঙ্কা,
বাণিজ্য সম্প্রসারণে কাজ করতে চায় ভারত। ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আশ্বাস। এবং ঢাকার গণপরিবহন বিকেন্দ্রীকরণ করার পরামর্শ প্রধানমন্ত্রীর। সংবিধান সংশোধনের মাধ্যমে সংস্কার পরিষদ গঠন সম্ভব বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।